অনিদ্রিতার সারা শরীরে বিদ্যুৎ ঝটকা খাওয়ার মতো হলো তার এমন ধমকে। সে না চাইতেও 2 পা পিছিয়ে গেল। তার মনে হচ্ছে সে একা না, তার সাথে এই দোতলা বাড়িটিও সম্পূর্ণ কেঁপে উঠল। তার মনে হচ্ছে কানে তালা লেগে গিয়েছে। সে কানে হাত দিয়ে সাফ করার মতো করলো। তারপর যখন আস্তে আস্তে ঠিক হতে শুরু করলো তখন সে উমাইরের দিকে তাকালো। উমাইরের কালো মনির চোখে দুটোতে যেন আগুনের ফুলকিতে পরিণত হয়েছে। এমনভাবে জ্বলজ্বল করছে যেন ওই চোখ দিয়ে অনিদ্রিতাকে ভস্ম করে ছাড়বে। অনিদ্রিতা বলতে চাইল কিছু, আমি কিন্তু উমাইর তো সম্পূর্ণ করতে দিল না। সে গম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, এই কাইসার উমর তাকিয়ে চারদিকে একবার বন্দুক তাক করে তার আর দ্বিতীয়বার বেঁচে থাকার কোনো চান্স থাকে না। কিন্তু তোর ভাগ্য ভালো, তাই বেঁচে গেলি। উমাইর তার ওই রিভলভারের ট্রিগারের মধ্যে এক আঙ্গুল দিয়ে রিভলভারটি ঘুরাতে ঘুরাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর তাচ্ছিলের সাথে বলল, বাঁচলি না, বাঁচিয়ে দিলাম। আসলে তোর মতো এতটুকু মেয়ে মানুষের এমন সাহস দেখে আমি সত্যি ইমপ্রেস হয়ে গেছি। যাই হোক, গড় যেন আর আমাদের দেখা না হয়, বলতে যায় না আমার আবার কখন মুড চেঞ্জ হয়ে যায়। তারপর বাইরে যাওয়ার জন্য হাঁটা ধরতে আবার পিছে ঘুরে অনিদ্রিতার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে ওঠে, এক একটা মেয়ে মানুষের কিন্তু সবসময় এত সাহস ভালো না। আর এরপর থেকে যেন আমার চোখের সামনে তোকে না পড়তে দেখে। বলে আবার হাঁটা ধরে। তারপর আস্তে আস্তে কুয়াশায় মিলে যায়। উমাইর চলে যেতে অনিদ্রিতা ধপ করে চেয়ারে বসে পড়ে। তারপর কাপা কাপা হাতে কোনো রকম গ্লাসে পানি ঢেলে এক নিঃশ্বাসে শেষ করে চেয়ারে গা এলিয়ে দেয়। তার জানটা যেন বেরিয়ে যাওয়ার মতো হচ্ছে, এত জোরে হার্টবিট চলছে। সে যে কত কষ্টে নিজেকে শক্ত করে রেখেছিল শুধু সেই জানে। তারপর সে নুডলস পানে তাকিয়ে উঠে পড়ল। তার আর খাবার গলা দিয়ে নামবে না। তারপর শরীরটা টেনে হেঁচড়ে কোনো রকম দোতলায় নিয়ে গেল। তার যেন পা ভেঙে আসছে, নিজেকে খুব অসহায় লাগছে। সে ভাবতে থাকলো, আজ যদি তাকে মেরে ফেলতো তাহলে কি কেউ তাকে খুঁজে পেত? তাকে কি কেউ খোঁজ করত? তার মা কি তার জন্য অনেক কান্নাকাটি করত? তার বুকটা কেমন ভার হয়ে ওঠে। রুমে এসে বিছানায় শরীর এলিয়ে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করার সাথে সাথেই 2 চোখের কোণ দিয়ে পানি পড়তে শুরু করলো। কিন্তু তার চোখের পানি কেউ দেখতে পেল না, একমাত্র ওই জানালার পর্দা দিয়ে উকি মারা চাঁদ ছাড়া। উমাইরের আজকে নিজের বাসায় যাওয়ার কথা থাকলেও সে যায়নি। সে খোঁজ পেয়েছে সেই মেয়ে এই শহরেই থাকে। কাল সে নিজে প্রতিটা কলেজে তার খোঁজ করতে যাবে। সে আগেই সেই ডিপ্লেক্সে বাসার ফেরত আসে। সে আজ সারাদিন অনিদ্রিতার উপর তার লোক দিয়ে নজর রেখেছিল, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই দেখেনি। আর শুনেছে মেয়েটা নতুন এই শহরে। আর তার অমন সাহস দেখে সে নিজে কিছুটা অবাকই হয়েছিল। আর অকারণ মেয়েটাকে মারতে ইচ্ছে করেনি। ছোট্টখাটো একটা ভুল করে ফেলেছে, ক্ষমা করাই যায়। উমাইর ফ্রেশ হয়ে নিচে নেমে নিজের জন্য কুকিং করতে থাকলো। সে তার নিজের খাবার নিজেই রান্না করতে পছন্দ করে। সে অন্যের হাতের রান্না খেয়ে সেই স্বাদ পায় না যেটা তার রান্নায় পায়। উমাইর রান্না শেষ করে খেয়ে রুমে এসে ফোন হাতে নেয়, নিয়ে কাউকে কল দেয়। কল ধরে ওপর প্রান্তে থেকে একজনের কথা বলা শোনা গেল। হ্যালো ইয়াংম্যান, সারাদিন পর এখন কল দিলে যে? উমাইর ট্রাউজারের পকেটে এক হাত পুরে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে উত্তর দেয়, আজ সারাদিন একটু ব্যস্ত ছিলাম তাই। আচ্ছা, বলো কেমন আছো? উমাইর সেই কথার জবাব না দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে। সে কেমন আছে এখন? অপর প্রান্তে থাকা 50 ডক্টর আতহার চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলা শোনা গেল। এতে যেন উমাইর যা বোঝার বুঝে গেল। সে আর একটা কথাও বলল না, কল কেটে দিল। কিছু মুহূর্ত পার হওয়ার পর সে হুঙ্কার দিয়ে বলে উঠল, তটিনী। উমাইর আকাশপানে তাকিয়ে বারান্দায় রেলিং শক্ত করে ধরে, বজ্রপাতের ন্যায় গর্জন করে বলে ওঠে, একই আকাশের নিচে যখন আছে দেখা তো হবে, কিন্তু সে দেখা খুব একটা সুখকর হবে না। সে দেখাই হবে তোর জীবনের শান্তির শেষ দিন। এরপর যত দিন যাবে তার সম্পূর্ণ জাহান্নামের মতো অনুভব করবে। নভেম্বর মাসের শেষের দিকের সকালে এক ধরনের মিষ্টি আবেশ নিয়ে আসে। শীতের আগমনীর বার্তা তখন প্রকৃতিতে স্পষ্ট হয়ে ওঠে। ঘুম থেকে উঠতেই চোখে পড়ে হালকা কুয়াশার চাদর, যা প্রকৃতিকে ঢেকে দেয় রহস্যময় সৌন্দর্যে। অনিদ্রিতা এই সময়টা খুব ভালো লাগে। সে 1 কাপ ধোয়া ওঠা চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে আর সময়টা উপভোগ করছে। এই সময় হাওয়ায় থাকে শীতলতার স্পর্শ।
তবে তা এতটাই নরম যে তার শরীর আর মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। পাখিরা তাদের মধুর কণ্ঠে দিনের শুভ সূচনা জানাচ্ছে। সূর্যের আলো খুব ধীরে ধীরে কুয়াশা ভেদ করে প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে। সেই আলো যেন সোনালি রঙে মিশে যাচ্ছে। তার মনে হয় এই সময়টা খুব দ্রুত চলে যায়। তাই অনিদ্রিতার প্রকৃতিকে যেন একান্তে ডেকে বলতে ইচ্ছে হয়, আজ একটু ধীরে চলো। অনিদ্রিতার আর বেশিক্ষণ প্রকৃতির এই পরিবেশ উপভোগ করা হয় না। তার আগে শ্রবণ শক্তি জানান দেয় তাকে কেউ কল দিয়েছে। তার ললাটে ভাঁজ পড়ে এই সাত সকালে তাকে কে কল করতে পারে সে এটাই বুঝতে পারল না। তাই হাতে থাকা মাত্র শেষ হয়ে যাওয়া চায়ের কাপটা টেবিলের উপর রেখে টেবিলের নিচে রাখা ফোনটা হাত নেয়। কলটা কেটে যেয়ে পুনরায় বেজে ওঠে। সে ডিসপ্লেতে ভেসে ওঠা নামটা দেখে তার ললাটে আরও দ্বিগুণ ভাঁজ পড়ে। ফোনের সময় দেখে নেয় এখন সকাল 7:11। এত সকালে তার সাথে এই মেয়ের কী দরকার বুঝল না। সে পুনরায় কল কেটে যাওয়ায় আগে রিসিভ করল। অনিদ্রিতা কিছু বলার আগে অপর প্রান্ত থেকে ঝড়ের বেগে ছুটে আসা কথা শুনতে পায়। অনিদ্রিতা তার এমন উল্টাপাল্টা কথা শুনে গম্ভীর মুখে বলতে শুরু করে, তা ঠিক কতবার কল দিয়েছেন একটু বলবেন প্লিজ? ওপাশ থেকে সামিয়া নামের মেয়েটি আমতামতা শুরু করে। সে বুঝতে পেরে অনিদ্রিতা স্বাভাবিকভাবে বলে ওঠে, মাত্র একবার কল কেটে গিয়েছে, আর তখন আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। রুমে এসে কল ধরার আগে কেটে গিয়ে। একটা মেয়ের এতটা অধৈর্য হলে চলে না। অনিদ্রিতা একটু থেমে আবারও বলে, আচ্ছা বাদ দে, এত সকালে কি মনে করে কল দিয়েছিস সেইটা বল। কেন যায় না তুই সব জানিস। অনিদ্রিতা তার কথায় সাথে সাথে রাজি হয়ে গেল। কারণ সত্যি তার অনেক দিন কলেজে যাওয়া হয় না। এতে তার কলেজেও যাওয়া হবে, সাথে কিছু নোটও নেওয়া হবে। তারপর সে দু একটা কথা বলে কল কেটে দিল। সে এই শহরে নতুন এসে কলেজে ভর্তি হওয়ার পর এই মেয়েটার সাথে প্রথম পরিচয়। মেয়েটা খুব মিশুক, তাই তো সেও তাকে তেমন কিছু বলে না। প্রথমে খুব জড়তা কাজ করলেও আস্তে আস্তে তা কেটে গিয়েছে। অনিদ্রিতা সকালের নাস্তা হিসেবে 2টা রুটি আর একটা ডিম ভেজে নাস্তা করে নিল। সব গুছিয়ে রুমে এসে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। অনিদ্রিতা বাসায় তালা দিয়ে বের হয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। শহরের একপাশে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়ার জন্য একটি বেসরকারি কলেজের সামনে উমাইরের ব্ল্যাক টয়োটা গাড়িটি থামে। তার পিছে তার বডিগার্ডদের গাড়ি। তার গাড়ি কলেজ গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই সবাই উৎসুক হয়ে তাকিয়েছিল। এমন কলেজে এত নামি দামি গাড়ি দেখে তাদের মনে কৌতূহল সৃষ্টি হলো। তাদের এই কলেজে এখন তো কোনো ভিআইপিও কেউ আসার কথা না, কিন্তু কে হতে পারে এই ব্যক্তি সেটা দেখার জন্য সবাই এক নজরে সেদিকে তাকিয়ে থাকলো। তাদের আর বেশিক্ষণ অপেক্ষা করালো না উমাইরের এক বডিগার্ড তার গাড়ির ডোর খুলে দিল। উমাইর তার ব্ল্যাক জুতা পরা পা বের করে দাঁড়ালো। সবাই তার পা থেকে নজর সরিয়ে মাথা পর্যন্ত দেখতে থাকলো। ব্ল্যাক প্যান্ট আর শার্টের উপর ব্ল্যাক ব্লেজার পরা। বাম হাত কবজিতে অন্য দিনের মতোই জড়ানো আছে রোলেক্স ঘড়ি। মুখে মাস্ক পরার কারণে আর তার সম্পূর্ণ চেহারা দেখতে পারল না। সে নিজের চেহারা সবসময় প্রকাশ্যে রাখতে পছন্দ করে না। সে আশেপাশে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে হাঁটতে শুরু করলো। তার চেহারা না দেখলেও তার এমন মনোভাব নিয়ে হাঁটা এবং বলিষ্ঠ তার সাথে তার ভাব ভঙ্গিমা দেখে কিছু কিছু মেয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন ওই চোখ দিয়ে গিলে খাবে। আবার কিছু কিছু মেয়ে তো তার সহপাঠীদের গায়ে জ্ঞান হারানোর মতো নাটক করে হেলিয়ে পড়ছে। উমাইর যে এসব কিছুই দেখছে না বা খেয়াল করেনি তেমন কিছুই না। আসলে সে এসবে অভ্যস্ত। উমাইর সোজা প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ে। তার এমন ব্যবহারে প্রিন্সিপাল রেগে গেলেন। এই ছেলে, কে তুমি? আর এটা কোন ধরনের ব্যবহার? আমি তোমার গুরুজন হই, ভদ্রতা বলতে তোমার কিছু নেই নাকি? একে তো অনুমতি না নিয়ে প্রবেশ করেছ, তার উপর আবার আমার সামনে পায়ের উপর পা তুলে বসেছ। উমাইর কিছু বলল না, শুধু মুখের থেকে মাস্কটা সরিয়ে প্রিন্সিপালের দিকে তাকালো। প্রিন্সিপালের তার চেহারা দেখে যেন কলিজার পানি শুকিয়ে গেল। সে সাথে সাথেই ছেড়ে উঠে সালাম দিল। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি, দয়া করে কিছু মনে করবেন না। বলেই প্রিন্সিপাল আবারও বলে ওঠে, কি খাবেন স্যার, চা নাকি কফি? বলেই যে কাউকে ডাকতে যাবে তখনই বজ্র গম্ভীর স্বরের কথা শ্রবণ কেন্দ্রীয় প্রবেশ করল। নাম তোটেনি শেখ, বয়স 19, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে।
বাবার নাম সাফায়াত শেখ, মার নাম মিনরা বেগম। এই মেয়ে আমাদের কলেজে পড়ে হয়তো, কারণ এই শহরের প্রায় সব কলেজে তাকে খোঁজ করা হয়েছে। এখন শুধু এই কলেজে বাকি ছিল। অনিদ্রিতা কলেজে এসে কলেজের সবাই মিলে এমন কানাঘুষা করতে দেখে সে কিছুটা চিন্তিত হলো। সবাই কী নিয়ে এমন কানাঘুষা করছে বুঝে উঠতে পারল না। তারপর সে সোজা চলে গেল সামিয়ার কাছে। সামিয়া তাকে দেখে ঝাঁপিয়ে পড়ে যেন এতক্ষণ তার অপেক্ষাই ছিল। তারপর সামিয়া গড়গড় করে বলতে শুরু করলো। অনিদ্রিতা তার বাঁধন মুক্ত করে বিরক্ত সহকারে বলে ওঠে, তো এতে এত খুশি হওয়ার কি আছে? এতই ভালো লাগলে কিনে ফেল, তোর তো টাকার অভাব নেই। তাও যে এই কলেজে কেন ভর্তি হয়েছিস বুঝি না। অনিদ্রিতার এমন কথায় যেন সামিয়া প্রচণ্ড বিরক্ত হলো। সে ললাটে ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল। অনিদ্রিতা তার এমন ব্যবহারে বুঝতে পারল না, তাই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল। তাহলে সামিয়া আবার হাসি মুখে গদগদ হয়ে বলতে শুরু করে,